মালিক যেভাবে হৃদয় ছুঁয়েছে সেভাবে ছুঁইনি কেউ, তাই তো এখনো মালিকের নামে হৃদয় প্রেমের ঢেউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ আব্দুল মালেকের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসে শহীদ আব্দুল মালেককে নিয়ে, তার চিন্তা নিয়ে, তার দর্শন নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। যে ক্যাম্পাসে কথা বলতে গিয়ে বাতিলের আগ্রাসনের শিকার হয়েছিলেন, যারা এই জাতির জন্য মুখ ফুটে চিৎকার করে বারবার বলে আমরা মানুষের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, কিন্তু এরা হচ্ছে মানসিকভাবে সবচেয়ে বর্বর এবং হিংস্র। তারা ভিন্ন মতের যখনই কথা শুনে তখন ইসলামোফোবিয়া তাদের মাথা চারা দিয়ে ওঠে। তারা বিকিনি পরে ঘুরে বেড়ানোর পক্ষে সাফাই গাইবে যে এইটা হচ্ছে মডার্নাইজেশন, এটা হচ্ছে পোশাকের স্বাধীনতা। কিন্তু যখন একজন বোরকা পরিহিত একজন নারী বলবে আমি বোরকা পরার কারণে ক্লাসে আমাকে হেনস্থার শিকার হয়েছে, তখন এই তথাকথিত মডার্ন নারীবাদীদের মুখে কুলুপ থাকে। জীবনে দেখলাম না মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে, যেখানে নারীদের অধিকাংশই প্রায় বলা চলে 60% 70% বোরকা পরিধান করে, এটা তাদের পোশাকের স্বাধীনতা এবং মুসলিম সেন্টিমেন্টের জায়গা থেকে তারা এটা ধারণ করে। এই মানুষদের জন্য রাজপথে দাঁড়িয়ে কোনোদিন আন্দোলন করে তারা বলছে নারীদের জন্য প্রতিটা মসজিদে আলাদা নামাজের সুব্যবস্থা থাকতে হবে, তাদের ওয়াশরুমের সুব্যবস্থা থাকতে হবে? এই কথাগুলো জীবনে বলবে না, এটা নারীদের কোনো অধিকারের মধ্যে পড়ে না তাদের জন্য। বরং ডাকসু বোরকা পরিহিত পর্দানশীল নারীদের জন্য টিএসসিতে ছোট করে একটু ব্যবস্থা করেছে। এইটা নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় অ্যালার্জি শুরু হয়ে গেছে তাদের। কেন চুলকায়? এটা তো তোমাদের জন্য করে নাই, যাদের জন্য করছে তারা তো কথা বলে না। এটা প্রবলেমটা হচ্ছে তারা স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, তাদের মূল কথাটাই হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে অ্যাটাক করো। নামটা দিচ্ছি সেকুলারিজম, নামটা দিচ্ছি হচ্ছে নিউট্রালিজম, কিন্তু আলটিমেটলি ওই সেকুলারিজমও যে একটা পার্টি, একটা পথ, একটা মত, সেটাকেই তারা এই সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য তারা স্ট্রাগল করে যায়। এবং শহীদ আব্দুল মালেক যখন কথা বলেছিল, তাদের আয়োজনে সেখানে কথা বলতে বারবার বাধা সৃষ্টি করা হয়েছিল। এরপরেও যখন কথা বলেছিল, কথার মাঝখানে তীব্র ইন্টারাপশন তারা করেছিল। এরপরেও শহীদ আব্দুল মালেক তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন এবং ক্ষুরধার যুক্তির কাছে পাল্টা যুক্তি দিতে না পেরে সেখান থেকে সে বের হওয়ার পরে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে একা পেয়ে নির্মমভাবে আঘাত করে। আঘাতে আহত হয়ে 3 দিন পরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এই বিপ্লবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শহীদ আব্দুল মালেকের রক্তের বিনিময়ে এই ক্যাম্পাসে হাজার হাজার মালেকের জন্ম হয়েছে, হাজার হাজার চিন্তা চেতনার জন্ম হয়েছে, যেই মানুষগুলো ইসলামের পক্ষে জাতির উৎকর্ষতা সাধনের জন্য তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ। আজকে যে সেমিনারের প্রবন্ধটা উপস্থাপন করা হলো, আমি এটা কয়েক দফা পড়লাম। একটা পার্সপেক্টিভ থেকে প্রবন্ধটা লেখা হয়েছে। বিশেষ করে শহীদ আব্দুল মালেকের শিক্ষা প্রস্তাবনাটা কেমন ছিল সেটা খুব অল্প সময়ের একটা বক্তব্য ছিল, কিন্তু বক্তব্যের প্রগাঢ়তা এবং গভীরতা ছিল অনেক তাত্ত্বিক, অনেক বিশ্লেষণ ধরে, যে তাত্ত্বিক আলোচনাগুলো এখানে করা হয়েছে শুরুতেই। এরপরে বলা হয়েছে সমকালীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এই বাস্তবতার জায়গা থেকে আমাদের পয়েন্ট অফ ক্লাস যেটা নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে, এবং স্বাধীনতার পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এবং ইথিক্যাল একটা এডুকেশন সিস্টেম রান করার জন্য ইসলামী ছাত্র শিবির সেমিনার করেছে, সভা করেছে, মিছিল মিটিং করেছে, ইন্টারিমের সময় স্পেসিফিক শিক্ষা প্রস্তাবনা 30 দফা ইসলামী ছাত্র শিবির দিয়েছে। এর পূর্বেও শিক্ষা সেমিনার করা, প্রবন্ধ উপস্থাপন করা এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির রাজপথে আন্দোলন করা, এবং সর্বশেষ আওয়ামী পিরিয়ডে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল, তার এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। লক্ষ লক্ষ কপি শিক্ষার অব্যবস্থাপনা নিয়ে লক্ষ লক্ষ কপি প্রিন্টিং বুকলেট ছাপিয়ে আমরা ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে, অভিভাবকদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি, কনসাস করার জন্য চেষ্টা করেছি, জাতিকে সচেতন করার চেষ্টা করেছি। শুধু এটা করেই আমরা বসে থাকি নাই, আমরা একটা বিকল্প শিক্ষা কেমন হবে এই বিষয়টাও জাতির সামনে উপস্থাপন করেছি। আমাদের প্রকাশনা আছে, নিজস্ব সিস্টেমে
আমরা স্টুডেন্টদেরকে মোরাল ভ্যালুসগুলো শিক্ষা দিই। ক্লাস ভিত্তিক এই ভ্যালুসগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রকাশনা, আমাদের সেমিনার, আমাদের সাধারণ সভা, আলোচনা সভা, পাঠচক্র লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির সেটা করছে, যতদিন না পর্যন্ত এই ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি থেকে একটা ইথিক্যাল মানবিক একটা সোসাইটিতে কনভার্ট হয়, ততক্ষণ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তাদের এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। এই পেপারের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, ভালো হয়তো পেপারে যদি আরও কিছু বিষয়ে একটু সংক্ষেপে এবং কম্পিটিটিভ কিছু অ্যানালাইসিস আসতো। বিশেষ করে সেকুলার এডুকেশন সিস্টেম যে সোসাইটির মধ্যে আছে, সে সোসাইটির স্ট্রাকচারটা আসলে কেমন, এবং সেখানে যে মোরাল এডুকেশন সিস্টেমের অ্যাবসেন্সগুলো কী ধরনের সোসাইটিকে ডিপ্রাইভ করছে, ডিমোলিশ করে দিচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্লাইন করে দিচ্ছে, এই জায়গার একটা তাত্ত্বিক বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা আনলে মানুষের কাছে বোধগম্য হওয়া সহজ ছিল। আপনারা জানেন পৃথিবীর এডুকেশন সিস্টেমগুলোর র্যাঙ্কিং যদি করা হয়, তাহলে সবচেয়ে যাদের এডুকেশন সিস্টেম ভালো তাদের কথা যদি আমরা বলি, রাশিয়ায় শতভাগ মানুষ এডুকেটেড, সিস্টেম ভালো। লিথুনিয়ার কথা বলা যায়, সাউথ কোরিয়ার কথা বলা যায়, সুইডেনের কথা বলা যায়, আমেরিকার কথা বলা যায়, ডেনমার্কের কথা বলা যায়, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলা যায়। তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে এডুকেশন সিস্টেমে দে আর সো গুড। কিন্তু সেই রাষ্ট্রের এডুকেশন সিস্টেম ভালো হওয়ার পরেও রাশিয়াতে শতভাগ মানুষ, প্রায় 99.5% মানুষ হচ্ছে এডুকেটেড। এখানে এত বেশি শিক্ষার কাঠামো উন্নত হওয়ার পরেও সুইসাইডাল রেট হিসাব করলে যে কয়টা দেশের তালিকা করা হয় তার টপ 10-এর মধ্যে রাশিয়া কেন থাকে? লিথুনিয়াতে মানুষ কেন বাঁচতে চায় না? কেন সেখানে সুইসাইডাল রেট বেশি? এডুকেশন সিস্টেমের সাথে তো এটা কমার কথা ছিল। এডুকেশন সিস্টেম বাড়ার সাথে সাথে এটা তো ইনভার্স একটা রিলেশনশিপ হওয়ার কথা ছিল। এডুকেশন সিস্টেম আপওয়ার্ড হবে, করাপশন ডাউনওয়ার্ড স্লোপিং হবে। দ্যাট মিনস দেয়ার ইজ ইনভার্স রিলেশনশিপ বিটুইন করাপশন, সুইসাইডাল রেট অ্যান্ড এডুকেশন সিস্টেম। কিন্তু সেটা দিতে পারে নাই। উত্তর কোরিয়ায় আপনি যান, করাপশন রেট হাই, এডুকেশন রেটও হাই। আপনি ভিয়েতনামে যান, সেখানে করাপশন রেট হাই, এডুকেশন সিস্টেমের এডুকেটেড পার্সনদের রেটও হাই। তাহলে এটা কেন প্যারালালি চলে? এডুকেশনের উদ্দেশ্যটা কি? ভোগবাদী কিছু মানুষ তৈরি করা? সেটা তো হওয়ার কথা ছিল না। এডুকেশনের মূল জায়গাটা হচ্ছে, এটাকে বলা হয় দিস ইজ আ ব্যাকবোন অফ আ নেশন। একটা জাতির মেরুদণ্ড যদি সোজা না হয়, সে জাতি কখনো উৎকর্ষতা সাধন করতে পারে না। এ কারণে পৃথিবীতে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, উন্নত রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, এন্টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করার রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, সাবমেরিন কেবল তৈরি করেছে, MQ-9 রিপার তৈরি করছে, MiG-52 তৈরি করছে, ড্রোন তৈরি করছে। কিন্তু এই মানুষগুলো আবার এই ড্রোন তৈরি করে মানুষকে হত্যা করার ওয়েপন্স তৈরি করে রেখেছে। মনুষ্যবিহীন বিমান পাঠিয়ে দিয়ে গাজার স্তেপে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র মানুষগুলোকে, দুর্বল শিশু এবং নারীদেরকে হত্যা করে ফেলছে। চেচনিয়া, বসনিয়ায় জাতিগত নির্ধারণ চালানো হয়েছে, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা চালানো হয়েছে, চায়নায় গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীর এই জায়গাগুলো আরও অনেক অনেক ইতিহাসগুলো আছে। আলবেনিয়ার কথা আমরা জানি। এই জায়গাগুলোতে সেকুলাররা যখনই একটা রিভলিউশন করেছে, তখন তারা গণহত্যা চালিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে তাদের এই গণহত্যার সিস্টেম হচ্ছে, তাদের সিস্টেমের সাথে, থিঙ্কিংয়ের সাথে যেই যাবে না তাদেরকেই তারা হত্যা করবে। শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে কমিউনিস্টরা, কমরেডরা। এরা বলেছে যে আমরা নিউট্রাল একটা বিষয় চাই, লিবারেল একটা বিষয় চাই, ধর্মের কোনো জায়গা নাই। তো যে ধর্মের জায়গা নাই তার উপরে তুমি কেন তোমার মতটা চাপাই দিচ্ছ? তুমি যখন নিউট্রাল একটা কথা বলছো যে আমি মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, যখন কেউ ভিন্ন চিন্তা করে তাকে কেন তুমি দোষারোপ করছো? তাকে কেন কনজাস্টেড করার চেষ্টা করছো? সোসাইটিতে এইটা তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। তারা সবচেয়ে বড় গুপ্ত রাজনৈতিক চর্চাটা এখানে করে। আদর্শিক জায়গা থেকে ইসলামকে হিট করার জন্য সব ওয়েপন্স তারা ব্যবহার করে। হিন্দুদের ব্যাপারে কোনো কথা তারা বলবে না, খ্রিস্টিয়ানদের ব্যাপারে কোনো কথা বলবে না, জায়নিজমদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। ঘুরে ফিরে আমরা সেকুলার মানে হচ্ছে এন্টি ইসলাম, এটাই হচ্ছে তাদের দর্শন। তো সেই জায়গায় ওয়ার্ল্ডের এই ক্লাসিফিকেশনটাগুলো এই পেপারের মধ্যে কিছুটা দেখালে হয়তো আমাদের জাজমেন্ট করা সুবিধা হতো। আর একটা বিষয় আমার কাছে এই পেপারে অ্যাবসেন্ট মনে হয়েছে, একটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে এবং তার পূর্ববর্তী এডুকেশনের কাঠামোটা। পাকিস্তান পিরিয়ডে যে 8টা শিক্ষা কমিশন গঠন করা হলো, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। এই রাষ্ট্রের মূল কথা ছিল
এই রাষ্ট্রটা হবে একটি ইসলামিক ভাবধারার চিন্তার আলোকে গঠিত একটা রাষ্ট্র কাঠামো, কোরআন এবং সুন্নাহের আলোকে তার নীতি নিয়মগুলো পরিচালিত হবে এবং মানুষদেরকে সেই দ্বিজাতি তত্ত্বের ধারণা দিয়েই কিন্তু এমন একটা সেন্টিমেন্টে এই উপমহাদেশ 1947 সালে বিভক্ত হয়েছিল। কিন্তু 23 বছরের পাকিস্তান পিরিয়ডে যার অধিকাংশ সময় সেনা শাসন ছিল, এই সময়টাতে শিক্ষা কাঠামো কেমন হবে এজন্য অনেক কমিশন, 23 বছরে 8টা কমিশন গঠন হলেও এই শিক্ষা কাঠামোর কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ শিক্ষা কাঠামোর কমিশন নিয়ে যখন কমিশন প্রস্তাবনা দিয়েছে, তার প্রস্তাবনার আলোকে নূর খান শিক্ষা কমিশনের উপরে ভিত্তি করে যে ইথিক্যাল এডুকেশন সিস্টেমের কথা তারা বলেছে, সেই জায়গায় যখন আলোচনা করতে গিয়েই মূলত এই মেসাকারগুলো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই সেকুলার যারা ছিল তারা নানা ধরনের মব ক্রিয়েট করেছে, মব সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। তো সেই পাকিস্তান পিরিয়ডের শিক্ষা কাঠামোর ভিতরে কোন বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছিল এবং কেন এই অঞ্চলে উপনিবেশবাদী এই শিক্ষা কাঠামোই থেকে গেল, 47-এ স্বাধীনতার পরেও পাকিস্তান কেন একটা শিক্ষা কাঠামো তৈরি করতে পারলো না, কি কারণে পাকিস্তানের কনস্টিটিউশনটা তৈরি করতেও 9টা বছর সময় লেগে গেল, ডিলিমাটা কোথায়, শাসক গোষ্ঠীর এই পোর মেন্টালিটি, বিশেষ করে পলিটিক্যাল পাওয়ারের পোর মেন্টালিটি ইনক্লুডিং আফটার ইন্ডিপেন্ডেন্ট অফ দিস কান্ট্রি, এই সময়ে এসেও পলিটিক্যাল পার্টিগুলোর মূলত রিফরমেশনের কাজগুলো থাকে, এডুকেশন রিফর্ম করা, একটা জাতিকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করা, জাতি সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, কোন বেসিসের উপরে একটা জাতিকে আমি তৈরি করব, এগুলো খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার। এটা খোলামেলা হালকা পাতলা আলোচনার কোনো ব্যাপার না। শিক্ষা ক্রম কেমন হবে, শিক্ষা ব্যবস্থাপনা কেমন হবে, ক্রম শিক্ষা কাঠামোর মধ্যে যারা বই লিখছে, বইয়ের মধ্যে কোন ধরনের বিষয়গুলো কন্টেন্টগুলো ইনজেক্টেড করা হচ্ছে, ইটস সো মাচ ইম্পর্টেন্ট। এর মধ্য দিয়ে মানুষপট তৈরি হয়, একটা জাতির মনস্তত্ত্ব সেভাবে গড়ে ওঠে। যেই খেলাটা দীর্ঘ সময় ধরে এই স্বাধীন বাংলাদেশে করা হয়েছে, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের পর থেকে ধারাবাহিকভাবে যে 11টা কমিশন তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কমিশন উপরে উপরে শিক্ষা নীতির কথা বলে, পজিটিভ শিক্ষা নীতির কথা বলে, শিক্ষাক্রমের মধ্যে যে ধরনের নেগেটিভ বাতাসগুলো ঢুকানো হয়েছে তাতে জাতির মধ্যে শতদা বিভক্ত একটা জাতি তৈরি হয়েছে এবং এটা ব্রিটিশদের একটা থিঙ্কিং ছিল। আপনি পাকিস্তানে এরকম জিনিসগুলো পাবেন না যেটা বাংলাদেশে আমরা শিক্ষা কাঠামোর ক্ষেত্রে পাই, মালয়েশিয়াতে পাবেন না। আমাদের শিক্ষা কাঠামোর কথা বললে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কুয়েতে, চায়নায়, জাপান, জার্মান অথবা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর শিক্ষা কাঠামো অ্যানালিসিস করে দেখবেন, জন্মগতভাবে একটা শিক্ষা কাঠামোতে এত বেশি ডাইভার্সিফিকেশন, ইটস আনবিলিভেবল। মাদ্রাসা, তাও আবার কওমি হাফেজি আলিয়া, স্কুল আছে, সরকারি বেসরকারি স্কুল। সরকারি স্কুলগুলোতে এক ধরনের ট্রিটমেন্ট সরকারের, মাদ্রাসার জন্য এক ধরনের ট্রিটমেন্ট। বাজেট যখন অ্যালোকেট করা হয় রাষ্ট্রের, সংবিধানের ভিতরে বলা আছে এদেশের সকল নাগরিক সমান অধিকার লাভ করবে, কনস্টিটিউশনের একেবারে স্পষ্টভাবে মৌলিক অধিকারের মধ্যে বলা হয়েছে। কিন্তু শিক্ষা কাঠামো যার মাধ্যমে একটা জাতি তৈরি হয়, সেই শিক্ষা কাঠামো আপনারা খুঁজে দেখবেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে বাজেট দেওয়া হয়, এভারেজে একজন স্টুডেন্টের পেছনে 12 থেকে 15,000 টাকা ইয়ারলি খরচ করে গভর্নমেন্ট। এটা স্কুলের স্টুডেন্টদের জন্য ইয়ারলি 25,000 টাকা করে খরচ করে, আর একটা ক্যাডেট কলেজে পড়ুয়া স্টুডেন্টের জন্য 1,35,000 বা 36,000 টাকা করে এভারেজে 1 ইয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে খরচ করা হয়। এরপর আবার ইংলিশ মিডিয়াম আছে। বাংলাদেশের মধ্যে থেকে ইংলিশ মিডিয়াম হচ্ছে বাংলাদেশের কোনো কৃষ্টি, কালচার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম কিচ্ছু শিখায় না। বাংলাদেশের বাইরে গিয়ে আলাদা একটা কালচারাল সিস্টেমকে অ্যাডাপ্ট করে তৈরি করেছে ব্রিটিশ ভলিউমে, ব্রিটিশদের কারুকার্যে এক ধরনের শিক্ষা কাঠামো। এখানে আবার যারা একটু বড় লোক হয় আর কি, সকল ধনী আছে অনেকে, আঙুল ফুলে কলা গাছ হয়, বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরা আবার পড়া ইংলিশ মিডিয়াম। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে। এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিনারিও। আমি এখন হিসাব করে দেখলাম, এটা একটা রিসার্চ করার জন্য একজনকে বলছি যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বন বাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কিনা। খুঁজে দেখা যাবে অনেক পাওয়া যাবে, কারণ এটা একটা ক্লাস, এডুকেশনটাকে একটা ক্লাস সিস্টেমের মধ্যে নিয়ে গিয়েছে। এই ক্লাস সিস্টেমের মধ্যে গিয়ে একটা জাতিকে কিভাবে সেগ্রিগেট করা যায় সেই একটা আইটেম, এবং ওরা সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকে। ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমকে সুপিরিয়র ইনফিরিয়র কমপ্লেক্সের মধ্যে একটা ক্লাসিফিকেশন নিয়ে চলে আসা হয়েছে, যার ফলে এই সোসাইটির মনস্তত্ত্ব তৈরি হয়েছে সার্ভেন্ট
আর হচ্ছে প্রভুর একটা মনস্তত্ত্ব, যেই জায়গা থেকে একটা শিক্ষা কাঠামো বের হওয়ার কথা ছিল। মালয়েশিয়াতে আমরা দেখেছি একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মালয়েশিয়াল কালচার, ইসলামিক নর্মস অ্যান্ড ভ্যালুস, অন্য আদার রিলিজিয়নের নর্মস অ্যান্ড ভ্যালুস একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, একই কাঠামো, একই ধরনের ফ্যাসিলিটিস। আমার রাষ্ট্রের সংবিধান এটা বলে, কিন্তু সংবিধানকে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি ভায়োলেট করছে এই দেশের পলিটিক্যাল পার্টি, যারা কনস্টিটিউশনের দোহাই দিয়ে তারা ক্ষমতায় আসে। তারা সবার জন্য সমান শিক্ষার অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই জিনিসটাই হচ্ছে শিক্ষায় এই বাংলাদেশ ছাড়ার আগে, এই ভূখণ্ড ছাড়ার আগে ইংরেজদের পুশ করা একটা মেন্টালিটি তারা এটা তৈরি করে দিয়ে গেছে। এই অঞ্চলে আমরা যদি দেখি যে বিশেষ করে স্যার জন অ্যাডামের একটা রিপোর্ট থেকে জানা যায়, তিনি বলেছেন যে এই অঞ্চলে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এভারেজে স্যার জন অ্যাডামের রিপোর্ট অনুযায়ী সে বলছে শুধু বাংলা আর বিহারে 1 লক্ষ বিদ্যাপীঠ ছিল, বিদ্যালয় ছিল। এই 1 লক্ষ বিদ্যালয়ের মধ্যে এভারেজে স্টুডেন্টের পরিমাণ ছিল 400 প্লাস। এর বাইরেও বিহারের আর একটা অংশ এবং ভারতের বিশেষ করে মুর্শিদাবাদ, কলকাতা বা এই জায়গাগুলোতে হিসেব করে দেখা গিয়েছে সেখানে প্রতি 250 স্টুডেন্টের জন্য একটা করে বিদ্যালয় তৈরি করা হয়েছিল। এবং মুসলমানদের এই অঞ্চলে প্রায় 550 বছর শাসনের হিস্ট্রিতে মুসলিমদের মধ্যে অশিক্ষিত জনগোষ্ঠীর পরিমাণ পাওয়াই যেত না বললে, একবারে ভেরি ফিউ একটা অ্যামাউন্ট। মুসলিমরা তখন শিক্ষা অর্জন করত, এই বিদ্যালয়গুলো সবার জন্য উন্মুক্ত ছিল। এই অঞ্চলে দাসত্বের মেন্টালিটি থেকে জাতিকে মুক্ত করার জন্য শিক্ষা কাঠামো, সভ্যতা, কৃষ্টি, কালচার মুসলমানরা স্বাধীন সুলতানি আমল এই সময়গুলোতে সবচেয়ে বেশি অ্যাডাপ্ট হয়। এবং এই সময় বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময়, যেটা উমাইয়াদের পরে 750 থেকে 1258 এই পর্যন্ত, এই দীর্ঘ একটা সময় ধরে আব্বাসীয় খেলাফতের সময় এখানে 37 জন খলিফা এসেছিলেন। প্রত্যেকেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন। এবং সেই ঢেউটা এই অঞ্চল পর্যন্ত চলে এসেছিল। স্বাধীন সুলতানি আমলেও এই অঞ্চলের মানুষের মনস্তত্ত্ব কিভাবে তৈরি হবে, মানুষের মধ্যে বন্ডিংসটা কিভাবে তৈরি হবে, জাতি হিসেবে নিজেকে তারা কিভাবে পরিচিত করে তুলবে, সেই ব্যাপারেই মুসলিমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিত। এবং মুসলিমরা ছিল এই ভূখণ্ডের স্থায়ী নিবাসী। দুইটা জাতিকে এই অঞ্চলের স্থায়ী নিবাসী বলা হয়, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে মুসলিম। কারণ এরা এখান থেকে লুটপাট করে সম্পদ নিয়ে চলে যায়নি, এখানে এসে শুধু শাসন করার জন্য তারা আসে নাই। এখানে থাকছে, বিয়ে শাদী করছে, সংসার করেছে, জাতির জন্য চিন্তা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, পুরো জাতিকে উঠিয়ে নেওয়ার জন্য, বিশ্বের দরবারে উন্নত করার জন্য যা করণীয় মুসলিমরা এখানে তাই করেছে। এর আগে দাজরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, এখানে অনেকেই এসে শুধু মশলা নিয়ে লুটপাট করে এখান থেকে চলে গিয়েছে এবং সাপ্রেশন করেছে, আগ্রাসন চালানো হয়েছিল। মুসলমানরা শুধুমাত্র এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনবদ্য ভূমিকা পালন করেছে। তৎকালীন সময় এই বাংলাকে বলা হতো জান্নাতাবাদ। জান্নাতাবাদ এত চমৎকার নগরী ছিল, মুর্শিদাবাদের সম্পদ, ঢাকার সম্পদ, ইটস ট্রিমেন্ডাস আউটস্ট্যান্ডিং একটা জায়গা ছিল, যে জায়গাটাকে ক্ষয়িষ্ণু করার জন্য ব্রিটিশরা এসে প্রথম 100 বছর কোনো কাঠামোগত শিক্ষা তো তৈরি করেই নাই, বরং তারা 100 বছরের মধ্যে যত বিদ্যাপীঠ ছিল সবগুলোকে ধ্বংস করে রাখছে। ধ্বংস করে দিয়ে যখন মুসলমানদের শিক্ষা থেকে দূরে রাখতে পেরেছে, হিন্দুদেরকে তাদের মতো করে এডুকেটেড করতে পেরেছে, তখন ম্যাকলের ওই যে থিওরিটা একটা মানে মনস্তত্ত্বের জায়গা থেকে তারা কিছু ব্রিটিশ দাস তৈরি করতে চেয়েছে। রক্তে থাকবে মানুষ, মাংসে থাকবে বাঙালি, কিন্তু মনস্তত্ত্বের জায়গা থেকে হবে একটা দাস, সার্ভেন্ট হিসেবে সার্ভ করবে। এবং তারা সাকসেসফুলি সেটা রান করছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এর পরবর্তীতে এইটা রিফর্ম করার জন্য, ম্যাসিভ রিফর্ম করার জন্য যে ধরনের থিঙ্কার প্রয়োজন ছিল, যে ধরনের এডুকেশন শিক্ষানীতি রাইটিংয়ের প্রয়োজন ছিল, বাংলাদেশে এই 2026 সাল পর্যন্ত এসে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আর এটার জন্য যে ধরনের মেন্টালিটি, এই জাতিকে নিয়ে চিন্তা করা, কলোনিয়াল মেন্টালিটির বাইরে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার জন্য যে ধরনের পলিটিশিয়ান প্রয়োজন ছিল, এখানে যারা এসেছে পলিটিক্স করতে, এরা হচ্ছে পোর অর চিপ মেন্টালিটির কিছু পলিটিশিয়ানরা আমাদেরকে সার্ভ করেছে দীর্ঘদিন ধরে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে। এডুকেশন নিয়ে কিভাবে একটা জাতি মেরিটোক্রেসির মাধ্যমে তৈরি হয়, এটা নিয়ে তাদের চিন্তাই নাই। শিক্ষার পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি যদি ইথিক্যাল গ্রাউন্ডটা মানুষের ঠিক না থাকে, তাহলে একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। এখানেই ছিল শহীদ আব্দুল মালেকের কথা। তিনি অল্প সময়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, কিন্তু আমি অবাক হই যে ওই সময়ে তিনি দার্শনিক সোয়াবজার, উইলিয়াম হান্টারের মতো দার্শনিকদের কথাগুলো খুব সংক্ষেপে নিয়ে এসে
বোঝানোর চেষ্টা করেছেন যে এডুকেশনের দার্শনিক সোয়াবজারের কথা বলেছেন, তিনি তিনটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল কথা বলেছেন। একটা এডুকেশনের ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে জ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে হবে, সামাজিকীকরণের উৎকর্ষতা সাধন করতে হবে, আর এখানে মোরালিটির উৎকর্ষতা সাধন করতে হবে। তিনি আবার লাস্টে এমফাসাইজ করে বলেছেন, মোরালিটি ছাড়া যদি বাকি দুইটা হয়, ইটস মোর ডেঞ্জারাস দ্যান আ লায়ন। সুতরাং তোমার ভিতরে ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি আছে, এই সোসাইটি তোমাকে কখনো উন্নত করতে পারে না। এডুকেশনের উদ্দেশ্য এইটা না যে একটা ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি তৈরি করে বস্তুতান্ত্রিক ভোগবাদী একটা সোসাইটি তৈরি করবে। তাহলে তো পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হিংস্র দানব আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হচ্ছেও না সেই পার্থক্য। ঘরের মধ্যে মায়ের কাছে সন্তান নিরাপদ না, ঘরের ভিতরে বাবার কাছে তার মেয়ে নিরাপদ না। ওয়েস্টার্ন সোসাইটিতে গিয়ে দেখেন না, এই সোসাইটিগুলো তারা নিজেদেরকে বলে উই আর ইন্ডিয়াস সোসাইটি, উই আর মডার্ন সোসাইটি, কিন্তু গ্রাজুয়ালি তারা ডিক্লাইন হচ্ছে, নেগেটিভ পপুলেশনের দিকে যাচ্ছে, সামাজিকীকরণ হারাচ্ছে, সোশ্যাল বন্ডিংস গুলো হারাচ্ছে। তাদের এডুকেশন, তাদের বড় বড় অট্টালিকা, কিছু মিসাইল তৈরি করা আর কিছু যান্ত্রিক উৎকর্ষতা সাধন ছাড়া আর কোনো কিছুই দিতে পারে না। এখন তাদেরকে হায়ার করতে হয়, মানুষ হায়ার করতে হয় কোথা থেকে? যান অস্ট্রেলিয়াতে, তাদের জনগোষ্ঠী কমতেছে, দাঁড় করে হচ্ছে ভিয়েতনাম থেকে, দাঁড় করে ইন্ডিয়া থেকে, দাঁড় করে বাংলাদেশ থেকে, দাঁড় করে মুসলমান কান্ট্রিগুলো থেকে দাঁড় করতেছে জনগোষ্ঠী। ইউরোপ আমেরিকায় যান, অনায়াসে আপনাকে দিয়ে দেবেন নাগরিকত্ব। যান না সৌদি আরবে, সারাদিন কান্দেন, কোনোদিন নাগরিকত্ব দিচ্ছে না তারা, অনেক কষ্ট সেখানে। মুসলিম দেশগুলোতে এত অভাব অনটন তাদের নাই, জনগোষ্ঠী নিয়ে এত কার্পণ্যতায় ভোগে না তারা, কিন্তু তাদের সংখ্যা গ্রাজুয়ালি ডিক্লাইন হয়ে যাচ্ছে। এমন এডুকেশন ফ্রি মিক্স, এই ফ্রি মিক্সিং ব্যবস্থাগুলো তাদের ধ্বংস করে ছাড়ছে। ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথাগুলো তাদের সামাজিক কাঠামোগুলোকে ভেঙে চুরে খান খান করে ফেলছে। 43% সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করে তার পিতৃ পরিচয় সম্বন্ধে ধারণা লাভ করে না। সুইডেনের 72% মানুষ জানে না তার বাবার পরিচয়টা কি। ব্রাজিলে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু থাকার কারণে, জার্মানিতে এই জিনিসগুলো চালু থাকার কারণে এখানে ছেলেরা ছেলেদের বিয়ে করে, গেই মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে, বিহাইনিজম। জন্মের পর থেকে ছেলেদের প্রতি মেয়েদের ওই আকর্ষণ, ইন্টারাকশন গুলো একেবারেই কমে যায় ফ্রি সেক্স লিভিং টুগেদার থাকার কারণে। মেন্টালি তারা হয়তো লেখাপড়া করে কিছু বস্তুতান্ত্রিক, কিছু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে, কিন্তু তারা হয়ে যাচ্ছে একেবারেই জড়বস্তু আর হিংস্র পশু পাখির মতো। একটা ইন্টারনেটে একটা রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, একজন মানুষ কুকুর সাজছে এবং কত লাখ টাকা যেন খরচ করে কুকুরের মতো একটা পোশাক পরে কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। মেন্টালিটি কোথায় চলে গেছে? ওরা হচ্ছে ভালো থাকতে, মানুষ থাকতে ইচ্ছা করে না, ওর কুকুর বিড়ালি হইতে ইচ্ছা করে। ওর শিক্ষা, ওর সমাজ তো ওরে কুকুর বিড়ালের শিক্ষাই দিছে, ও মানুষ হবে কিভাবে? তখন আর ওর এটা আর ভালো লাগতেছে না। দুনিয়ায় সুস্থ মানুষ যারা, একটু যাদের মেন্টালিটি আছে, মানবতা বোধ আছে, মানবিকতা আছে, রেশনালিটি আছে, সেই মানুষ এটা দেখলে কি বলবে? এটা পাগল ছাগল ছাড়া আর কারো এই কাণ্ড এটা হইতে পারে না। কিন্তু ওয়েস্টার্নরা এরকম পাগল ছাগলের জন্ম দিচ্ছে। মাঝে মাঝে ওই পাগলের জন্ম হয় কারণ তার শিক্ষা কাঠামো, তার সামাজিক ব্যবস্থা, তার পারিবারিক কাঠামোগুলো তাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলে, সে ট্রমাটাইজ হয়ে যায়। সে কি করবে সে বুঝতে পারে না, তার আসলে রেসপন্সিবিলিটিটা কি, অ্যাজ এ হিউম্যান বিং সে দুনিয়াতে কেন আসছে, কেনই বা কিছুদিন পরে তাকে চলে যেতে হবে। এই দর্শনটা যখন তাকে শিক্ষা দেওয়া হয় না, তখন তার শিক্ষা কাঠামো শুধুমাত্র সে মনে করে এই শিক্ষায় শিক্ষিত হব, কিছু টাকা ইনকাম করব। এই কারণেই শিক্ষা কাঠামোর মধ্যে ইথিক্সের কোনো জায়গা যখন না থাকে, তখন এই সোসাইটির মধ্যে কাস্ট সিস্টেম তৈরি হয়ে যায়। পুঁজিবাদী সিস্টেমের মধ্য দিয়ে একটা অংশ সম্পদের পাহাড় গড়ে, আর একটা অংশ দরিদ্র থেকে দরিদ্র হতে থাকে। এই সমাজে বুলেট বুড়ার সদস্যরা স্লোগান দিচ্ছে সমাজের সব মানুষ সমান, কিন্তু তারা যখন ক্ষমতায় যাচ্ছে তাদের ইকোনমি আর ফাংশন করছে না। বুলেট বুড়ার সদস্যরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর দরিদ্র মানুষদেরকে তারা সাপ্রেস করে যাচ্ছে। দিস ইজ দ্য কমন সিনারিও। এই মূল কারণটাই হচ্ছে এডুকেশন সিস্টেম এই সেগ্রিগেশনগুলো তৈরি করছে। আমার বাংলাদেশে যেমন মেন্টালিটি তৈরি করছে, মাদ্রাসায় শিক্ষিত মানুষের ব্যাপারে নেগেটিভ একটা ধারণা যে মাদ্রাসায় পড়ছে ও আর কি করবে, কওমিতে পড়ছে ও তো মাদ্রাসার হুজুর হওয়া ছাড়া আর কিছুই করার কিছু নাই, কারণ কওমি মাদ্রাসাগুলোতে পড়ে এসে ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। এরকম একটা কাঠামোগত জায়গাগুলোতে নিয়ে চলে গেছে যে ওর মেন্টালিটি হচ্ছে উনি হচ্ছে এই সমাজের জন্য একটা পার্টিকুলার সেক্টরের জন্য, আর কিছুই না। সে আর ওই অন্য আর কিছুই শিখতে পারবে না। একটা ছেলে স্কুল কলেজে পড়ছে তার মানে সে ইথিক্যাল হবে না। সে কলেজে পড়ার পরে অবাক হয়ে যায়, কলেজে পড়ছে তুই শিবির করিস, অবাক হয়ে যায়, শিবির করতে পারে না, এটা তো সাংঘর্ষিক একটা বিষয়। শিবির তো একটা হুজুরের দল, এটা মাদ্রাসায় পড়বে, দাড়ি টুপি থাকবে, এটা একটা কমিউনিটি, একটা আলাদা। আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি যে মুসলিম, আমার যে আমি সবার সাথে মিশতে পারি,
এই সোসাইটি আমার এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে এটা ডিফারেন্সিয়েটটা করে ফেলছে ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট ওয়াইজ আমার এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলছে। সেই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমার দেশে এখন সবচেয়ে বড় ক্রাইসিস এই এডুকেশনের সাথে ইথিক্যাল এই রিলেশনশিপটা নাই, যার ফলে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশের 80% মানুষ জিম্মি হয়ে আছে মাত্র 20% মানুষের কাছে। বাংলাদেশের 90% সম্পদ জিম্মি হয়ে আছে এই 10% মানুষের কাছে। এই সম্পদগুলোর ইউটিলাইজেশন করতে হবে। ইসলাম এই প্রপার ইউটিলাইজেশনের কথা বলে, ইসলাম ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম বলে একটা সোসাইটিকে যদি গড়ে উঠতে হয় তাহলে সোসাইটির আভ্যন্তরীণ সকল মানুষকে সমানভাবে গুরুত্ব প্রদান করতে হবে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তার শিক্ষা প্রস্তাবনা প্রস্তুত করেছে, একটা জাতি কিভাবে উন্নত হতে পারে, আমরা কিভাবে মেরিটোক্রেসির মধ্য দিয়ে একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেখানে ব্রেইন ড্রেইন হবে না। চায়নায় দেখেন, আমেরিকার মতো জায়গায় প্রতি বছর চায়নার অন্তত 10 থেকে 15,000 স্কলার চায়না থেকে আমেরিকায় চলে যাচ্ছে। আজকে যদি আমেরিকা বলে যে চায়নার কোনো নাগরিককে আমেরিকায় ঢুকতে দেব না, আমেরিকার 50% গবেষণাগার ক্লাস করবে। এত বেশি উন্নত রিসার্চ সেন্টারগুলোতে চায়নার আধিপত্য, তার জনগোষ্ঠীর আধিপত্য তারা তৈরি করে রাখছে। সিঙ্গাপুরে যান, যেই রাষ্ট্রটাকে একবারে আলাদাই করে দেওয়া হয়েছে, তার স্বাধীনতার জন্য কান্নাকাটিও করা লাগে না, জোর করে যারা স্বাধীন করে দিচ্ছে, সেই রাষ্ট্র অল্প কয়েকদিনের ব্যবধানে একজন চিন্তক রাজনীতিবিদ লি কুয়ানের নেতৃত্বে মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিয়ে এবং ওই মেধাবীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার মধ্য দিয়ে কিভাবে সিঙ্গাপুর আমলাতন্ত্র থেকে বের করে একটা জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছে দেখেন। এবং সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। এই দুইটা সাইমালটেনিয়াসলি যদি আমরা চালাতে পারি, সোসাইটিতে আমরাও অল্প সময়ের ব্যবধানে একটা উন্নত জায়গা নিজেদের জন্য তৈরি করতে পারবো। বস্তুবাদী শুধু উন্নয়ন নয়, শিক্ষার মূল উদ্দেশ্য যেটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই আত্মার বিকাশ সাধনের মধ্য দিয়ে, বডি মাইন্ডের গ্রোথের মধ্য দিয়ে একটা সোসাইটিকে আমরা গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই শিক্ষা সপ্তাহ পালন করে শিক্ষার্থীদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করছে। প্রত্যেকটি জায়গায় বুকলেট, লিফলেট এগুলো বিতরণ করে সচেতনতা গ্রো আপ করার জন্য চেষ্টা করছে। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই তাত্ত্বিক বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। সোসাইটি পরিবর্তনের জন্য আমরাও যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।